আমার কাব্য তুমি প্রয়াসী সপ্তম পর্ব। ছায়াকে বাড়িতে আনা হয়েছে। ডক্টর নির্ঝরের বেডরুমটাকে হসপিটালের কেবিন বানিয়ে ফেলেছে। অবশ্য এই অর্ডার নির্ঝরেরই ছিল। ছায়া আগে থেকে সুস্থ, হাতে পায়ে ক্ষতস্থানে টান ধরছে। রাবেয়া বেগম, তৌফিক হাসান, মিসেস চৌধুরী, তিন্নি, নোহা, অয়ন, রাহি সবাই ছিল এতক্ষণ। মাত্র সবাই রুম থেকে বের হলো। নার্স আছে, তবে নির্ঝর তাও ছায়ার পাশে 24 ঘন্টাই থাকছে। ছায়ার মাঝে মধ্যে নিজেকে কত ভাগ্যবতী মনে হয়। আজ 2 দিন হলো গোসল হয় না। ছায়ার শরীরের প্রতি এখন ভীষণ ছ্যাঁতছ্যাঁত লাগছে। বিছানায় বসে জানলার দিকেই তাকিয়েছিল ছায়া। এমন সময় রুমে আসে নির্ঝর। নির্ঝরকে দেখে ছায়া বলে, আমায় একটু চুল ধুইয়ে দেবেন পানি দিয়ে? আর ভালো লাগছে না। শরীরে ব্যান্ডেজগুলো, এগুলো তো ওয়াটারপ্রুফ, আপনিই তো করিয়েছিলেন। নির্ঝর কিছুক্ষণ কিছু ভাবে, এরপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে তাহলে এসো। নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমে ছায়াকে বসিয়ে দেয় বাথটবে। তখনও সেখানে পানি নেই। নির্ঝর ধীরে ধীরে ছায়ার শরীরে জামায় হাত দেয়। ছায়া নির্ঝরের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়তেই নির্ঝর ছায়ার 2 চোখে চুমু খায়। ছায়া হাসে। ধীরে ধীরে নির্ঝর ছায়ার শার্ট প্যান্ট খুলে ফেলে। এরপর ছায়ার অন্তর্বাসগুলো খুলে ফেলে। এই মুহূর্তে ছায়া পুরোপুরিভাবে উন্মুক্ত হয়ে আছে। নির্ঝরের গরম লাগতে শুরু করে, কিন্তু ছায়ার শরীর ভালো নেই। নির্ঝর ধীর হাতে ছায়ার চুল খুলে দেয়। ছায়ার উন্মুক্ত পিঠে কালো লম্বা চুলগুলো ঠিক সোনার মতো চকচক করছে। নির্ঝর ছায়ার পিঠে চুমু খায়। ছায়া কেঁপে ওঠে। নির্ঝর হাসে। এতদিন পরও মেয়েটা ঠিক প্রথম দিনের মতোই কেঁপে ওঠে। নির্ঝর প্রথম চুলগুলো ভেজায়, এরপর শ্যাম্পু দিয়ে ছায়ার চুল পরিষ্কার করে দেয়। তোয়ালে দিয়ে চুল বেঁধে দেয়। ছায়া পুরোটা সময় চোখ বন্ধ করেছিল। নির্ঝরের স্পর্শ অনুভব করে ছায়া বারবার কেঁপে ওঠে। এবার নির্ঝর নিজে বাথটাবের মধ্যে চলে আসে। পানি দিয়ে ছায়ার পুরো শরীর ভালো করে মুছে দেয়। তবে নির্ঝরের হাত ছায়ার পুরো শরীরে বিচরণ করছিল। এতে ছায়ার কাঁপুনির মাত্রা বেড়ে যায়। এরপর ছায়াকে নিজের শার্ট পরিয়ে দেয়। ছায়াকে পাজা কোলে তুলে রুমে নিয়ে আসে। রুমে এনে ছায়াকে খাটে শুইয়ে দেয়। এবার ফ্রেশ লাগছে? অনেকটা। নির্ঝর ছায়ার কপালে চুমু খায়। নির্ঝর ছায়ার কপালে চুমু খেয়ে সরে আসতে গেলে ছায়া নির্ঝরের শার্ট খামচে ধরে। নির্ঝর পিছে ফেরে। ছায়া নির্ঝরকে নিজের দিকে নামিয়ে নেয়। নির্ঝরের ঘাড়ে নিজের 2 হাত জড়িয়ে ওর ঠোঁটগুলো আঁকড়ে ধরে। নির্ঝর কিস করার মাঝেই বাঁকা হাসে। ছায়াকে নিজের আরও কাছে নিয়ে চুমু খেতে থাকে। পাগলের মতো ছায়ার ঠোঁট চুষে নিতে শুরু করে। প্রায় অনেকক্ষণ পর ছায়ার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে ছেড়ে দেয় নির্ঝর। দুজনেই ঘন ঘন শ্বাস নিচ্ছে। ছায়ার খোলা বুক ওঠানামা করছে। নির্ঝর ছায়ার শার্টের 2 বোতাম খুলে ছায়ার বুকেও কিছু চুমু খায়, মৃদু মৃদু কামড় দেয়। বেশি কিছু নয় জান, একটু অপেক্ষা করো, কিছুদিন পর সুস্থ হলে সব হবে। ছায়া এবার লজ্জা পেয়ে যায়। 2 হাতে মুখ লুকায়। নির্ঝর ছায়ার মুখ থেকে হাত সরিয়ে আবার ওর ঠোঁটে কিস করে। আমার লজ্জাবতী, ঘুম আসছে, একটু মাথায় বিলি কেটে দেবেন? অবশ্যই দেব। নির্ঝর শুয়ে ছায়ার মাথাটা বুকে রাখে এবং ছায়ার মাথায় বিলি কেটে দিতে থাকে। নির্ঝরের শরীরের ঘ্রাণ ছায়াকে শান্ত করে দেয়। প্রায় 20 মিনিট পর ছায়া ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ আগে খাইয়ে ওকে ওষুধ দিয়েছে, তাই এখন আর ছায়া উঠবে না। নির্ঝর ধীর গতিতে ছায়া থেকে সরে আসে। ছায়ার হাতের নিচে বালিশ দিয়ে ঠেকনা দেয়। ঘুমন্ত ছায়া দেখতে কি নিষ্পাপ। নির্ঝর ছায়ার কপালে আবারও চুমু খায়। এরপর রুম থেকে বেরিয়ে আসে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। নির্ঝর সবাইকে ডেকেছে। তিন্নি রাহিকে নিয়ে সোফায় বসে আছে। আপু, রাহি ঘুমাবে না? নির্ঝর, রাহি তোমার কোলে ঘুমাবে। নির্ঝর দ্রুত নিজের
অবস্থান থেকে উঠে আসে, রাহিকে কোলে নেয়। রাহি নির্ঝরের ঘাড়ে মাথা রেখে শুয়ে পড়ে। রাহি চোখ বন্ধ করে নেয়, কিছুক্ষণের মাথায় ঘুমিয়ে যায়। আপু, যা ওকে শুইয়ে দিয়ে আয়। তিন্নি আর কিছু বলে না, রাহিকে রুমে শুইয়ে দিয়ে আসে। তিন্নির মলিন মুখটা দেখে উপস্থিত সবার মনের মাঝে কষ্ট হচ্ছে। আম্মু, জানো আমার তিন্নি আপুর কোনো সমস্যা ছিল না। তিন্নি আপু মা হতে পারত, ওর মা হওয়ার ক্ষমতা নষ্ট করেছে আদনান নিজের হাতে। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তিন্নি আরও অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ আপু, আদনানের বাবার গুলিতে আমাদের বাবার মৃত্যু হয়। আদনান একজন পিওর সাইকো। ওর ছোটবেলা বাবার সাথে কাটে, তবে বাবা সরকারি চাকুরিজীবী হওয়ায় তার দিনের সময়টা একাকিত্বে কাটত। সেইভাবে একা একা সাইকোতে পরিণত হয় আদনান। এরপর ওর মনে হতে থাকে ওর বাবার মৃত্যুর জন্য আমরা দায়ী। সেইভাবে প্ল্যান করে তিন্নি আপুকে বিয়ে করে। আপুর মা হওয়ার ক্ষমতা কেড়েও ওর শান্তি হয়নি, আমাদের নানা ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে ইললিগাল কাজে জড়িয়ে যায়। সে একটা ওষুধ তৈরি করে যেটা খেয়ে মানুষ অনেক দিন সুন্দর থাকে, আর ওটা তৈরি হয় নেক্টোফোবিয়া মানুষের হরমোন থেকে। ছায়াও তার ইললিগাল বিজনেসের একটা পার্ট ছিল। দিনের পর দিন ফোবিয়া কাটানোর জায়গায় বাড়ানোর ওষুধ খাইয়ে এসেছে মানুষকে। ছায়াকেও তাই করেছিল আদনান। আদনান দেশের সবথেকে ভালো সাইকোলজিস্ট হওয়াতে আর কোনো ডাক্তার তার খুঁত ধরতে ভয় পেত। এটাকে আদনান নিজের অস্ত্র বানিয়ে নেয়। সময়ের সাথে সাথে ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে আদনান। ওর সাইকোপনা এত বেড়ে যায় যে শেষের দিকে সে ছায়াকে জাস্ট টর্চার করার জন্য নিয়ে গেছিল। এরপর তোমরা সবই জানো। ইতিমধ্যে আদনানের সবগুলো ইললিগাল জায়গা সিল মারা হয়েছে, তবে এখনও কাজ চলছে। নির্ঝরের পুরো কথা শুনে এতক্ষণ নিশ্চুপ হয়ে থাকা তিন্নি হাউমাউ করে কেঁদে দেয়। নির্ঝর বোনকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাইকে ধরে তিন্নি হাউমাউ করে কাঁদতে থাকে। কি হয়ে গেল ভাই? আমার সংসারটাই কি থেকে কি হয়ে গেল? আমার জীবনে কি থেকে কি হয়ে গেল? আমার রাহির কি হবে? কি হয়ে গেল এগুলো নির্ঝর? আমি ওকে এত ভালোবাসি, এখনও মনে হয় সবটা দুঃস্বপ্ন। এই নির্ঝর, সব ঠিক করে দে ভাই, দয়া কর, আমি নিতে পারছি না, সব ঠিক করে দে। নির্ঝর সহ উপস্থিত সবাই তিন্নির কান্না দেখে কেঁদে ফেলেছে। মিসেস চৌধুরী একজন শক্ত মহিলা। স্বামীর মৃত্যুর পর শক্ত হাতে সংসার সামলে নিলেও এখন কেমন নিস্তেজ লাগছে। সব কিছু অসাড় হয়ে আসছে। মেয়ের এমন অবস্থা দেখে কোনো মাই নিজেকে সুস্থ রাখতে পারে না। সব কিছুর একটা মানসিক শান্তি আছে। তুমি যার ভেতরে মানসিক শান্তি খুঁজে পাও, সে হয়তো তোমাকে মানসিক শান্তি দেওয়ার মতো যোগ্যতা রাখে না। তুমি জানো না, তোমার সব থেকে বড় শান্তি বা ভালো থাকার কারণ তুমি নিজে। তোমার ভালো থাকা তোমার নিজেকে ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে হয় না, তাহলে সত্যি অনেক কষ্ট পেতে হয়। সবার আগে নিজের কথা ভাবা উচিত। সবার আগে যদি নিজেকে রাখা যায় তবেই না মনের শান্তি বজায় থাকে। তাই কখনো কাউকে নিজের মানসিক শান্তির কারণ বলে মনে করবে না। যদি কখনো কাউকে নিজের ভালো থাকার চাবিটা দিয়ে দাও, দেখবে একদিন সেইটা ঘুরিয়ে তোমার জীবনকে বিষাদ করে দেবে। কথাগুলো তিন্নি একটা ডায়েরিতে লিখেছিল। এমন সময় রাহি উঠে যায় ঘুম থেকে। মাম্মা, মাম্মা। রাহির ডাকে তিন্নি টেবিল থেকে উঠে বিছানায় আসে। জি মা, বলো। খিদে পেয়েছে। চলো মা, তুমি তো খাওনি এখনো, তোমায় কিছু খাইয়ে দিই। মাম্মা, তুমিও তো খাওনি। খাবো মা, চলো খাবো। আসলেই যতই বলো না কেন, কষ্ট আছে, তাতে কি হয়েছে? খাওয়া ছাড়া যায় নাকি? বাঁচা যায় নাকি? আসলে মন খারাপ থাকলে খাওয়াটা হয়ে ওঠে না। আজ প্রায় 6 দিন হতে চলল আদনানের এইসব ঘটনা হয়েছে। তিন্নির মনের অবস্থা শুধু তিন্নিই জানে। অবুঝ মনটা একবারের জন্য মানতে চাইছে না এসব আদনান করেছে। কেন জানি না, বড্ড কষ্ট হচ্ছে। নিজের কষ্টগুলো ভাগাভাগি করার জন্য এখন লেখাটাকে ভালো মনে করছে সে। চৌধুরী বাড়ির প্রতিটা মানুষ তন্নি আর রাহির ওপর সমান খেয়াল রাখছে। ছায়ারও তো শরীর খারাপ ছিল। এই 7 দিনে সেও বেশ সুস্থ হয়ে উঠেছে। কাল থেকে একটু হাঁটাচলা করছে।
বাইরে আসছে। এইভাবেই কাটছে। ছায়া যদিও জানে না সব কিছু সম্পর্কে, কিন্তু তাও আদনানের ভয়ঙ্কর রূপটা তাকে মাঝে মধ্যেই দুঃস্বপ্ন হিসেবে দেখা দিচ্ছে। এখন সন্ধ্যার সময়। ছায়া ঘুমিয়েছিল। আজান দেওয়ার শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে এদিক ওদিক ভালো করে তাকায়। তার স্বামীর রুমে সে। এরপর বিছানায় উঠে বসে। আড়মোড়া ভেঙে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে নির্ঝর রুমে এসেছে। নির্ঝরের মুখে চিন্তার ছাপ। ছায়া নির্ঝরের কাছে এগিয়ে যায়। নির্ঝরকে পেছন থেকে জড়িয়ে ধরে। ছায়ার ঘ্রাণ নাকে আসতেই নির্ঝর মৃদু হাসে। ছায়া ঘ্রাণ, স্পর্শ সব তার ভীষণ চেনা। কি হয়েছে? হাজবেন্ডকে জড়িয়ে ধরার জন্যও কি আবার কি লাগবে? না, মোটেই তা নয়। নির্ঝর ছায়ার হাত ধরে নিজের সামনে আনে। কি হয়েছে ম্যাডাম? কিছু না। আমি কাল পরশু দিন নিচে গেছিলাম না, আবার তন্নি আপু রুমে আসে। আমি তো ওনাকে এত মন খারাপের আগে কখনো দেখিনি। ওনাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। কেন এত মন খারাপ আপুর? নির্ঝর ছায়াকে নিজের বুকের মাঝে নিয়ে আসে। তুমি খেয়াল করেছো? হ্যাঁ, খেয়াল করেছি। কিছু হয়নি। আদনানকে নিয়ে কষ্ট পাচ্ছে। ডক্টর আদনান কোথায়? ওর মানসিক অবস্থা ঠিক না। ও মানসিক হসপিটালে আছে। কি বলছেন? রাহির বাবার কথা জিজ্ঞেস করছে না? হ্যাঁ করেছে। আমি ওকে কিভাবে সামলেছি তা আমিই জানি। কি থেকে কি হয়ে গেল? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজ আমাদের কর্নেল স্যার, ক্যাপ্টেন মুক্তালিব সহ আরও দুজন মেজর বন্ধু আসবে। তুমি একটা শাড়ি পরতে পারবে? কেন পারবো না? না, আসলে শাড়ি না পরলে তোমাকে বউ বউ লাগে না। আমার বউ। ছায়া হাসে। ঠিক আছে, শাড়ি পরবো, অবশ্যই পরবো। নির্ঝর ছায়ার কথার মাঝেই হঠাৎ দরজায় টোকা পড়ে। নির্ঝর ছায়াকে ছেড়ে দরজা খুলে দেয়। মিসেস চৌধুরী এসেছে। কী রে বাবা, ওরা যে আসবে, কি কি রান্না করতে হবে শেফকে বললি না তো? আরে মা, এত চিন্তা করো কেন? আজও ওরা প্রথমবার আমার বাড়িতে আসবে। আমি চিন্তা করব না? না, এত চিন্তা করো না। মিসেস চৌধুরী নির্ঝরের থেকে চোখ সরিয়ে ছায়ার দিকে তাকায়। কী রে মা, কেমন আছিস? ভালো, আলহামদুলিল্লাহ আম্মু। ভালো কথা। আজকে একটা শাড়ি পরিস। ঠিক আছে আম্মু। মিসেস চৌধুরী নিচে চলে আসে। ছায়া কাবার থেকে একটা শাড়ি নিয়ে সেটা পরে নেয়। রান্নাবান্না শেষ হতে হতে কর্নেল সহ ক্যাপ্টেন, মেজর ওরাও চলে আসে। ওরা আসতেই নির্ঝর ওয়েলকাম করে। স্যার বসুন। আরে মেজর নির্ঝর, এখানে আর স্যার বলার প্রয়োজন নেই, আকাশ বললেই হবে। স্যার, এটা কি সম্ভব? আমরা কঠিন ট্রেনিং প্রাপ্ত। কথাটা বলেই সবাই হেসে দেয়। মিসেস চৌধুরী ওদের সামনে চা নাস্তা রাখে। এত কিছু দরকার ছিল না আন্টি। কর্নেল আকাশ লোকটা ভীষণ ভালো মানুষ। নির্ঝরকে সব সময় সাহায্য করেছে। নির্ঝরের প্রথম ট্রেনিংয়ে ঢোকা থেকে শুরু করে শেষ অবধি সাহায্য করেছে। ছায়াকে খোঁজার পেছনেও তার অবদান অনেক ছিল। যদিও অপারেশনটা প্ল্যান করেছিল ক্যাপ্টেন মুত্তালিব, তবে সাকসেসফুল হবার পেছনে কর্নেলের হাত বেশি। উনি মানুষটা ভালো হলেও ওনার জীবনেও একটা বেদনাদায়ক অতীত আছে। তা সম্পর্কে নয় পরে জানাবো। নোহা, অয়ন সবাই নিচে আছে। তবে ছায়া শাড়ি পরতে গিয়ে একটু দেরি করে ফেলেছে। শাড়ি পরে ঘর থেকে বের হয়ে নিচের দিকে আসছিল এমন সময় তিন্নির রুমে উঁকি দেয় ছায়া। তিন্নি বসে আছে, পাশে রাহি কিছু একটা বলছে, কিন্তু তিন্নি সেটা শুনতে পাচ্ছে না। নিজের অজানা ভাবনায় ব্যস্ত সে। ছায়ার মনটা খারাপ লাগে। সে রুমে গিয়ে বলে, চলে এলাম না বলেই। ছায়ার কথায় তিন্নি সামনে তাকায়। এ মা, ছায়া তুমি? হ্যাঁ আমি। আমার মেয়েটা কতক্ষণ ধরে তোমাকে কতগুলো কথা বলছে, তুমি শুনছই না। কেন শুনছো না? ছায়া রাহিকে কোলে তুলে নেয়। এ মা, ছায়া, এখনো তুমি সুস্থ হওনি। উফ, বেশি চিন্তা করো না আপু, দেখো একেবারে সুস্থ আমি। ছায়া রাহিকে কোলে নিয়ে বলে, তুমি একটা সুন্দর জামা পরো। কেন? উফ, বেশি কথা বলে। দেখো মা, তুমি এখানে বসো তো, আমি দেখি জামা বের করে দিই। ছায়া সুন্দর একটা জামা বের করে নেয়। সেটা দিয়ে তন্নিকে ওয়াশরুমে পাঠায়। তিন্নি ফ্রেশ হয়ে জামাটা পরে।
এরপর তিন্নি, রাহি আর ছায়া নিচে চলে আসে। ছায়া কোনো সাজগোজ করেনি, শুধু বেবি পিঙ্ক একটা শাড়ি পরেছে, এতেই ওকে খুব সুন্দর লাগছে। নির্ঝর তাকিয়ে আছে হাঁ করে। নির্ঝরকে তাকাতে দেখে ক্যাপ্টেন মুত্তালিব বলে, ভাই এত হাঁ করে গভীরভাবে রাতে দেখেন, দিনের বেলায় মাছি ঢুকবে গালে। তুমি না আমার জুনিয়র? ইয়ে মানে এখন তো ডিউটি নেই স্যার। ডিউটিতে ফিরে পরে দেখছি। তবে সব কিছুর মাঝে আমাদের কর্নেল সাহেবের চোখ ছিল তিন্নির দিকে। মেয়েটার মলিন চেহারা জানান দিচ্ছে সে কষ্টে আছে, তবে কষ্টের কারণ তার জানা আছে। তিনি সবই জানেন, তবে এই মুহূর্তে বেশি একটা ভালো তার লাগছে না তিন্নিকে দেখে। তিন্নি সবার মাঝে এসে বসে। ছায়াও রাহিকে নিয়ে নির্ঝরের পাশে বসে। তিন্নির জায়গাটা কর্নেলের পাশেই ছিল। আকাশের দৃষ্টি যেন তিন্নির দিকে স্থির, তা কেউ টের না পেলেও নিঝর ঠিকই টের পায়। রাতে অনেক কিছু খাবারের আয়োজন করেছে মিসেস চৌধুরী। সব রকম খাবারের সাথে টেবিল ভরে আছে। ছায়া অনেক দিন পর সবার সাথে খাচ্ছে, তবে নির্ঝরের খেয়াল রাখাটা মোটেও কমেনি। আকাশ বারবার খাওয়ার মাঝেই তিন্নিকে দেখছে। মেয়েটা রাহিকে খাওয়াচ্ছে। আসলে রাহি, তিন্নি আর নির্ঝর উভয়ের থেকেই খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে সবাই চৌধুরী বাড়ির বাগানে চলে আসে। গোল হয়ে বসে গল্প করছে সবাই। ছায়ার ঘুম আসছে। আসলে ওর ওষুধগুলোই এমন, শুধু ঘুম আসে। ছায়া নিজের চুলগুলো কাঁকড়া মেরে বেঁধে ফেলে। ছায়ার চুলে কাঁকড়া দিয়ে বাঁধাটাও নির্ঝরের পছন্দের বিষয়। মাঝে মাঝে নির্ঝর ভাবে, ভালোবাসা কি এমন নাকি? অদ্ভুত, ভালোবাসার মানুষের সবই ভালো লাগে, মানে সব কিছু। কোনো সিঙ্গেল এমন জিনিস নেই যা ভালো লাগে না। নির্ঝরের ছায়ার সবই ভালো লাগে। কথাটা ভেবে হাসি পাচ্ছে। কি পাগল সে, আসলেই পাগল। রাত 10টা, সবাই যে যার বাড়িতে যাবে এখন। তিন্নির মনটা বেশ ভালো হয়ে গেছে এখন। সবার সাথে কথা বলে এখন বেশ ভালো অনুভব হচ্ছে তার। তিন্নি রাহিকে নিয়ে উপরে চলে এসেছে। নির্ঝর নিচেই আকাশের সঙ্গে দাঁড়িয়েছিল। আকাশ কথা বলছে। তিন্নি রাহিকে ঘুম পাড়িয়ে জানলার কাছে চলে আসে জানলাটা দিয়ে দেবে। এমন সময় ওদের দুজনের চোখে চোখ পড়ে। আকাশ তিন্নির দিকে তাকিয়ে আছে দেখে তিন্নি একটু মৃদু হাসে। আকাশও হাসে। এরপর তিন্নি হাত নাড়িয়ে টাটা দিয়ে জানলা লাগিয়ে দেয়। আকাশ ওপর থেকে চোখ নামিয়ে সামনে দেখতে পায় নির্ঝর তাকিয়ে আছে ওর দিকে। তাহলে নির্ঝর, আজ তবে আসি। জি স্যার। আমাকে কিছু বলতে চান না? আকাশ হাসে। মেজর নির্ঝর অত্যন্ত বিচক্ষণ একজন মেজর। সে বুঝতে পারে সবই। তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নাকি? বলবো, সময় হোক সব বলবো, সেই আশায় রইলাম। আকাশ আবারও হাসে এবং ওপরে আরেক জানলায় ইশারা করে দেখায়, রমণী অপেক্ষা করছে তোমার জন্য, যাও। কথাটা বলে আকাশ গাড়িতে উঠে বসে আর ড্রাইভার গাড়ি স্টার্ট করে। নির্ঝর আকাশের কথা শুনে ওপরে তাকায়। ছায়া চুল আঁচড়াচ্ছে। কি মায়াবী দেখাচ্ছে তাকে, কি অদ্ভুত সুন্দর। নির্ঝর খেয়াল করে দেখতে পায় চাঁদ আকাশে উঠেছে। সেই চাঁদ আর তার রুমের ব্যালকনির চাঁদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ ব্যালকনির ওই চাঁদ তার জীবনে আসার পর ওই আকাশের চাঁদ আর ভালো লাগে না তার। বিষয়গুলো হাস্যকর, তাই না? কিন্তু একেই বলে প্রেম, ভালোবাসা, পাগলামি। নির্ঝর সোজা উপরে চলে আসে। ছায়া ততক্ষণে চুল আঁচড়ে রুমে চলে এসেছে। ব্যালকনির দরজা দিয়ে একটা জামা নিয়ে ওয়াশরুমে যাবে, তার আগেই কেউ তার হাত ধরে বসে। ছায়া পাশে তাকায়। নির্ঝর নিজের বাহুডোরে ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের মুখের দিকে তাকিয়ে আছে। মিস ছায়া? হুম, মিসেস ছায়া। নির্ঝর শব্দ করে হাসে ছায়ার কথা শুনে। ও সরি, ভুল হয়ে গেছে। আপনি তো ম্যারেড, এখন মিসেস ছায়া। গুণধর বরের বউ আমি। আমিও গুণধর বউয়ের বর। গুণধর নামটা আমি আগে দিয়েছি, তাই এটা আমার হবে। আরে না বউ, এর একটা দুটো জিনিস চুরি করলে কিছু হয় না। ছাড়ুন আমাকে, ফ্রেশ হয়ে ঘুমাবো। নির্ঝর ছায়ার চুল সরিয়ে ছায়ার ঘাড়ে
ঠোঁট ছোঁয়ায়। সঙ্গে সঙ্গে ছায়া কেঁপে ওঠে। নির্ঝর নিজের শরীরের মাঝে ছায়ার কম্পন অনুভব করে কেমন পাগল হয়ে যায়। ছায়াকে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে আসে। ছায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যদিও সে জানে নির্ঝরের মনে এখন কী চলছে, কিন্তু তাও পরিস্থিতি কেমন ভ্যাবলা বানিয়ে দিয়েছে তাকে। নির্ঝর ছায়ার ওই বড় বড় দুটো চোখে পাগল। নিচু হয়ে ছায়ার চোখে চুমু খায়। দুই চোখে চুমু খাওয়ার কারণে ছায়া চোখ বন্ধ করে নেয়। এই চোখ বন্ধের সুযোগ নিয়ে নির্ঝর ছায়ার আঁচল থেকে সেফটিপিন খুলে ওর আঁচল, ব্লাউজ সব খুলে ফেলে। ছায়া আবার চোখ খুলে দেখে নির্ঝর তৃষ্ণাক্ত এবং ভালোবাসার দুই দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ছায়া লজ্জায় মুখ লুকায়। নির্ঝর ছায়ার হাত সরিয়ে দেয় মুখ থেকে। এত লজ্জা কোথায় রাখবো আমি? জানি না। কেন জানো না? এত কিছু জানতে হয় না। ইস, সব জানতে হয়। কথাটা বলে নির্ঝর ছায়ার শরীরে থাকা অবশিষ্ট কাপড়টুকুও খুলে ফেলে। ছায়াকে নিয়ে পাড়ি জমায় এক ভালোবাসার রাজ্যে, যেখানে ছায়া আর নির্ঝর বাদে কেউ নেই। ছায়ার ভালোবাসার আওয়াজগুলো সময়ের সাথে বাড়তে থাকে। রাত গভীর যত, ছায়া আর নির্ঝরের ভালোবাসাও তত গভীর হয়। এতদিন পর ছায়াকে কাছে পেয়ে নির্ঝর নিজেকে সামলাতে পারছে না ঠিকই, কিন্তু তাকে নিজেকে সামলাতে হবে, কারণ তার বউ এখনও অসুস্থ। এইসব ভেবে নিজেকে সামলে নেয় নির্ঝর। ছায়া গভীর নিঃশ্বাস নিচ্ছে ঘুমের মাঝে। এই মুহূর্তে সে ঘুম। তবে নির্ঝর ঘুমায়নি। সে তিন্নির কথা ভাবছিল। তিন্নি কি রাজি হবে এসবের জন্য? যদি রাজি না হয় তাহলে কি হবে? কিন্তু মানুষ কি সারা জীবন একা থাকতে পারে? পারে না। নির্ঝরের ভাবনার মাঝে হঠাৎ ছায়া নড়ে ওঠে। নির্ঝর সেদিকে নজর দেয়। কি হয়েছে? ঘুমের মাঝে ছায়া বলে, পানি। নির্ঝর পাশে থাকা পানির গ্লাসে পানি ঢেলে ছায়াকে খাইয়ে দেয়। ছায়া পানি খেয়ে আবার ঘুমিয়ে যায়। এ যেন একটা বাচ্চা। নির্ঝর ছায়ার এসব কাণ্ড দেখে বেশ অবাক হয়। ছায়ার পরনে নির্ঝরের একটা টি শার্ট। নির্ঝর ছায়াকে নিজের কাছে টেনে আনে। ছায়াও নির্ঝরের বুকের মাঝে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। এইভাবে দুজন ঘুমিয়ে যায়। নোহা আর অয়নের রুমে। রাত গভীর, তবে দুজনেই সজাগ। আজ তারা চন্দ্রবিলাসে ব্যস্ত। নোহা অয়নের বুকে মাথা দিয়ে চাঁদ দেখছে, কিন্তু হঠাৎ করেই তার মাথায় একটা কথা আসে। অয়ন, একটা বিষয় খেয়াল করেছো? কি বিষয়? আজ আকাশ, মানে ভাইয়ার কর্নেল আকাশ, উনি তিন্নি আপুকে ভীষণ মায়াবীভাবে দেখছিলেন। এতে দেখার কি আছে? উনি নির্ঝর ভাইয়ের মেজর ট্রেনিংয়ের জয়েন হওয়ার সময় থেকে এখানে আসেন। বলতে পারো ওনার হাত ধরে আসা। উনি আপুর ভার্সিটির সিনিয়র ছিলেন। সিনিয়র? সেইভাবেই তো ভাই একটু ছাড় পেয়েছিল। মানে তখন নানা জনকে ধরতে হতো চাকরির জন্য। সেই কাজটা উনিই করে দিয়েছিলেন। কিন্তু তন্নি আপুর বিয়ের সময় আকাশ ভাইয়া কোথায় ছিল? উনি তখন ছিল আর্মিতে। তবে ওনার বিয়েটা তন্নি আপুর বিয়ের পরে হয়। এখন সেই বউ কোথায় জানি না, তবে কিছুদিন আগে প্রতিবেদনে দেখেছিলাম ওনাদের বিচ্ছেদ হয়েছে। তবে আকাশ ভাইয়া তার প্রাক্তনের জন্য ভালো ভালো কথা লিখেছিল। সেই পোস্ট ভাইরাল হয়। আচ্ছা ভাবো, যে লোকটা এত ভালোবেসে তার প্রাক্তনের সম্পর্কে খারাপ পর্যন্ত একটা লেখে না, সে নিজের বর্তমানকে কত ভালোবাসবে। আজব, এসব কথা কেন বলছো? তুমি বোঝো না বোকারাম? বুঝালেই তো বুঝি। আন্ডা, ঘুমাও। এভাবেই চৌধুরী বাড়িতে ঘুম নেমে আসে। শেষ রাতের দিকে ঘুমন্ত নির্ঝর হঠাৎ করেই চোখ খুলে ফেলে। চোখ খুলতেই বুকের মাঝে ঘুমন্ত ছায়াকে আবিষ্কার করে। নির্ঝর মৃদু হাসে। শান্তি পায় সে ছায়ার মুখ দেখে। ছায়ার মুখে অদ্ভুত এক শান্তি আছে, যা নির্ঝরের ভীষণ প্রিয়। নির্ঝর ছায়ার চুলের মাঝে নিজের হাত রাখে। আলতো হাতে ছায়ার লম্বা চুলগুলো নাড়া দেয়। ভেজা চুলগুলো শুকিয়ে এসেছে। বেশ সিল্কি তার বউয়ের চুলগুলো। ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ আছে ওতে। যদিও সেটা শ্যাম্পুর ঘ্রাণ, তাও তার বউয়ের ঘ্রাণ আলাদা, এটা নির্ঝরের মতে। নির্ঝর ছায়ার ঘুমন্ত মুখ দেখে মনে করতে থাকে তাদের প্রথম দেখা। যে দেখা একান্তই তার ব্যক্তিগত। সেই দিনটা ভারী অদ্ভুত ছিল। সবেমাত্র
আর্মি জয়েন করেছে নির্ঝর। এখনও তার ট্রেনিং সম্পূর্ণ হয়নি, সে তখনও একজন ট্রেনি। ক্যাম্প থেকে কিছু দূরে একদিন তারা সবাই মিলে ঘুরতে যায়। রাজশাহী থেকে নির্ঝরের যাত্রা শুরু। সেইভাবে রাজশাহীতেই থাকা হতো তাদের। একদিন প্ল্যান করে ক্যাম্প থেকে সবাই মিলে একটু ঘুরতে যাবে, তবে সেটা হবে গ্রামের দিকে। যেই ভাবা সেই কাজ। নির্ঝর তার সৈন্য নিয়ে বেরিয়ে গেল। উদ্দেশ্য গ্রাম, তবে রাজশাহী থেকে গ্রামটা বেশ দূরে। সবাই মিলে ড্রাইভ করে চলেছে ছায়াদের গ্রামের দিকে। এটা যে আসলে ছায়াদের গ্রাম সেটা অবশ্য নির্ঝর জানে না। পৌঁছাতে বিকেল হয়ে যায়। ছায়াদের গ্রামের নদীর পাড়ে ওরা ক্যাম্প করে। আজ এখানেই থাকবে। সবাই মিলে রান্নার আয়োজন করে সেখানে। ওরা 4 জন ছিল। 4 জন তাদের কাজ ভাগ করে নেয়। নির্ঝরের কাজ হলো রান্নাটা করা। একজন লাকড়ি জোগাড় করে, একজন খাবারের সরঞ্জাম কাটে, একজন আগুন জ্বালায়, আর নির্ঝর রান্না করবে। বিকেলের সময় সবাই মিলে যে যার কাজ করছে। এটা বন্তের একদিন। বিকেলটা বেশ সুন্দর। চারিদিকে পাখির ডাক, গাছে গাছে নতুন পাতা। কি সুন্দর করে গোলাপ গাছে নতুন কুড়ি এসেছে, কি সুন্দর চারিদিকে নতুন পাতা গজিয়েছে। সব কিছু কেমন অদ্ভুত সুন্দর। এই আবহাওয়া আর পরিবেশ একটু ঘুরতে যাওয়ার মন করে সবার। দিনটা এত সুন্দর, একটু প্রাকৃতিক পরিবেশকে কাছ থেকে না দেখলে হয়? দিনই তো ভালো যাবে না। সেই দিন ছায়ার দুরন্ত মন চাইছে একটু ঘুরে যেতে। তখন ছায়া ক্লাস 9-এ পড়ে। সকাল থেকে নোহাকে ঠেলছে, আপু চল ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চল, নদীর পাড়ে যাই। চল নদীর পাড়েই যাই। ঠিক আছে, যা রেডি হয়ে নে। ছায়া খুশি হয়ে যায়। ওয়ার্ড্রপ থেকে নিজের পছন্দের লাল জামা পরে, আর ছায়া সাজতো সেই একই জামা, গলায় চেন, কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক। এইভাবেই রেডি হয়ে নেয় ছায়া। সেই দিন একটু চোখের ওপর আইলাইনার দেয় ছায়া। নোহাও রেডি হয়ে যায়। দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে আসে। আসার সময় ছায়া বাবা থেকে টাকা নিয়ে নেয়, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাবে। ছায়া আর নোহা নদীর পাড়ে চলে আসে। ছায়ার পছন্দের জায়গাটা হলো, হেঁটে গিয়ে কিছু দূরে নদীর কাছে সুন্দর ঘাস আছে, সেই ঘাসের ওপর বসে নদীর স্রোত উপভোগ করা এবং হাওয়াগুলো উপভোগ করা, সাথে কিছু বাদাম খাওয়া নোহার সাথে। ছায়া ভ্যান থেকে নেমে নদীর পাড়ে হাঁটা ধরে। এই ছায়া, এত দ্রুত কোথায় যাচ্ছিস? আসতে যা। আরে চলে এসেছি। আর আসতে? ছায়া দৌড়ে নদীর পাড়ে চলে আসে। তবে নদীর পাড়ে হঠাৎ তাঁবু টাঙানো দেখে ছায়ার পা থেমে যায়। এরকমভাবে তো বেদেরা থাকে নদীর পাড়ে বাসা বানিয়ে, কিন্তু তাদের বাসা তো এত আধুনিক হয় না। ছায়া উকিঝুঁকি মেরে তাঁবুর দিকে খেয়াল করছে। সেই সময় নির্ঝরের দলে 4 জনের 3 জনই কাজে লেগেছে। শুধু নির্ঝর ছিল সেখানে। তবে নির্ঝরও তাঁবু থেকে কিছু দূরত্বে ছিল। নোহা এখনও পৌঁছতে পারেনি। ছায়াকে উকিঝুঁকি মারতে দেখে নির্ঝর এগিয়ে আসে। এই মেয়ে, কি করছো এখানে? একটা রুক্ষ গম্ভীর আর কিছুটা চিৎকার করা কণ্ঠ শুনে ছায়া কেঁপে ওঠে। সে জানে বেদেরা তেমন ভালো হয় না, খুব খারাপ ব্যবহার করে। ছায়া কাঁপা কাঁপা দৃষ্টিতে পেছনে তাকায়। জি। নির্ঝরের চোখে প্রথম ছায়াকে দেখে। এই রকম খোলা চুলে লাল জামা ধরা দিল। কি অদ্ভুত সুন্দর ওই বড় বড় চোখগুলো, যেন ভাসা পদ্ম। ঠোঁট সে তো গোলাপের পাপড়ি। বেশ ফর্সা নয়, তবে মায়াবী ফর্সা সে। দেখেই মন চায় একটু গালটা ধরে নেই। ওই চোখগুলো যেন এক সমুদ্র পানি, সেখানে তাকালে সব ভুলে যায় মানুষ। নির্ঝর ছায়াকে দেখেই ভুলে গেছে পৃথিবীর সব কিছু। সব শব্দ এবং সময় যেন হঠাৎ করেই থমকে গেছে। আচ্ছা, এই সময় কি নির্ঝরের কাছেই থমকে গেল, নাকি পুরো সময়টা আসলেই থমকে গেছে? এটা কি প্রথম প্রেম, প্রথম দেখা? এমনও হয়। ছায়া নির্ঝরের কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের গলা পরিষ্কার করে বলে, বলছিলাম যে কি হয়েছে? ছায়া এমন ইনোসেন্ট প্রশ্ন শুনে নির্ঝর মৃদু হাসে, কিন্তু সেটা নিজের মধ্যে রাখে নির্ঝর। সে চিন্তা করে মেয়েটাকে একটু জ্বালানো যাক। বলছিলাম এখানে কি
কিছু না, আসলে এমন তাঁবু এখানে কেউ টাঙায় না তো, তাই দেখছিলাম। ও আচ্ছা, তাই দেখছিলেন? কিন্তু আপনি যেভাবে দেখছিলেন মনে হচ্ছিল কিছু চুরির জন্য এসেছেন। আল্লাহ বিশ্বাস করুন, আমি সেই রকম মেয়ে নই। আমি তো জাস্ট কৌতূহলবশত এখানে এসেছিলাম। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। আমার আপুও এসেছে। কই তোমার আপু? এখানে তো কোনো আপু নেই, মিথ্যা কথা বলবেন না। বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলি না। প্লিজ, আমি সত্যি এখানে দেখছিলাম কি হচ্ছে। এর মাঝে নোয়া চলে আসে। ওই দেখুন আমার আপু। এই আপু, এদিকে আয়। নোহা এগিয়ে আসে ছায়ার কাছে। কি হয়েছে এখানে? দেখ আপু, ইনি। ছায়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে নির্ঝর বলে, আসলে তেমন কিছু না। উনি তো এখানে এসে উকি দিচ্ছিলেন, তাই জিজ্ঞেস করলাম কি করছেন। না, ছায়া উকি দেওয়ার ব্যাড হ্যাবিট। কিন্তু আপনি পুরো। নির্ঝর আবারও ছায়ার কথার মাঝেই বেড়া দেয়। পুরো কি? ম্যাডাম, আমি তো শুধু এটাই বলছিলাম। ছায়া আর কিছুই বলল না। কি বলবে ছায়া? বলার তো কিছুই নেই। আর এর মধ্যে ছেলেটা তাকে বলতেই দিচ্ছে না। তাকে যে চোর বলল। ছায়ার নিষ্পাপ মনের মেয়ে, সে এইসব আর খেয়াল করে না। সে নোহার সাথে সেখান থেকে চলে যায়। আচ্ছা ছায়া, চল তাহলে আমরা যাই। এখানে এরা হয়তো ঘুরতে এসেছে, আমরা তাহলে অন্য কোথাও যাই। হ্যাঁ, তাই ভালো হবে। চলো আপু। নোহা আর ছায়া সেখান থেকে চলে আসে। তবে আসার সময় নির্ঝরের অগোচরেই চলে আসে। নির্ঝর এরপর ছায়াকে খুঁজেছে, পায়নি। আশেপাশেও খুঁজেছে, পায়নি। সেই লম্বা চুলওয়ালা বড় বড় চোখের অধিকারী মেয়েটা নির্ঝরের বুকে আলাদা এক জায়গা জুড়ে রেখেছিল। নোহার থেকে জানা হয়েছিল নামটা ছায়া। তারপর প্রায় 4 বছর কেটে যায়। নির্ঝরের চুলগুলো তখন ছোট ছিল, আরও কিছু পরিবর্তন ছিল, তাই নোহা বা ছায়া কেউই নির্ঝরকে চেনেনি। ছায়া যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম নির্ঝরকে দেখেছিল, ছায়ার কাছেও ওটাই ওদের প্রথম দেখা। কিন্তু নির্ঝরের কাছে গল্পটা একটু অন্যরকম। তবে রাজশাহীতে ছায়াকে দেখার পরই নির্ঝরের মনে একটা শক্ত গট ছিল। জীবন সঙ্গিনী রূপে তার ছায়াকেই লাগবে। পূর্বের কথাগুলো ভেবে নিঝর হাসে। কি অদ্ভুত তার কপাল! যখন সে ছায়াকে নোহাকে দেখতে যাওয়ার সময় দেখেছিল, তখনই মনের মাঝে ছায়াকে বিয়ে করার আবার এক প্ল্যান আঁটে। নির্ঝরের প্ল্যান ছিল নোহা অয়নের বিয়ের পর ছায়াকে প্রপোজ করবে। মানতে না চাইলে তখন না হয় জোর করা যাবে। কিন্তু নোহার বিয়ের দিনই আদনানের ওইসব কাণ্ড দেখে নির্ঝর আর নিজেকে সামলাতে পারেনি। নির্ঝরের বন্দি কাচার পাখি ছায়া অনেক আগে থেকেই। নির্ঝরের ঘুম ভেঙেছে রাতে, এবং এখন বাইরে দেখা যাচ্ছে ভোর হয়ে গেছে। নির্ঝর বেশ অবাক হয়ে যায়। বাইরে ভোর হয়েছে আর নির্ঝর এতক্ষণ কী ভাবছিল। আসলে ছায়ার কথা ভাবলে দিন কখন চলে যায় বোঝা যায় না। নির্ঝর দেখতে পারল বাইরে আজান হচ্ছে। তাহলে আজ ছায়াকে নিয়ে একসাথে নামাজ আদায় করা যাক। যেই ভাবা সেই কাজ। নির্ঝর ছায়ার কানের কাছে এসে আস্তে করে ছায়াকে ডাকে, জান ওঠো। ঘুমের মাঝেই ছায়া নড়ে চড়ে ওঠে, কিন্তু চোখ খোলে না। জান ওঠো, নামাজ পড়ে নিই। রাতভর নির্ঝরের অত্যাচার সহ্য করে ছায়া এখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই কোনো ডাকই তাকে উঠাতে পারছে না। নির্ঝরের মাথায় এবার দুষ্টু বুদ্ধি আসে। সে নিরিবিলি ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া যখন নিঃশ্বাস নিতে পারছে না, এমন সময় সে চোখ খুলে তাকায়। নিজের ওপর নির্ঝরকে দেখে ছায়া উঠাতে চায়, কিন্তু পারে না। ছাড়ুন, কী করছেন? চুমু খাচ্ছি। এরকমভাবে কেউ চুমু খায় এই সাত সকালে? আপনার কি কোনো কষ্ট হয় না? না না, তোমাকে আদর করতে আমার কখনো কষ্ট হয় না। ছায়া চোখ ছোট ছোট করে তাকায় নির্ঝরের দিকে। নির্ঝর হেসে ছায়ার কপালে চুমু খায়। চলো নামাজ পড়ি একসাথে। ঠিক আছে। ছায়া উঠে বসে। নির্ঝর ছায়াকে নিয়ে ওয়াশরুমে আসে। দুইজন অজু করে নামাজ পড়ে নেয়। মোনাজাতে দুজন দুজনের সঙ্গে চিরজীবন সুখে থাকার দোয়া করে। যদিও একজন জানে না অপরজন কী চায়, তাও দুজনের একই জিনিস চায়। আজ নির্ঝরের ছুটি, শেষ দিন। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, সকালের নাস্তা করছে। মিসেস চৌধুরী নির্ঝরের দিকে তাকিয়ে বলে, বাবা আর কটা দিন থাকলে হয় না? না মা, আর পাচ্ছি না, অনেক কাজ পড়ে আছে। কিন্তু তোরা চলে গেলে আমার ঘর আবার ফাঁকা হয়ে যাবে। তুই বদলি নিয়ে চলে আয় ঢাকা। একটু অপেক্ষা করো,
অয়নের ট্রান্সফার করে সবাই মিলে রাজশাহী সেটেল হয়ে যাব। ভাইয়া, আমার ট্রান্সফার অত সহজে হচ্ছে না। আমি দেখব, তোকে দেখা লাগবে না। তবে মা, একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আপু আমাদের সাথে যাবে। মানে? মানে আপু আর রাহিকে নিয়ে যাব। কি, আপু যাবি না? কিন্তু ভাই এখন? কোনো কিন্তু না। কাল সকালে আমাদের কর্নেল আকাশ স্যারও যাবে আমাদের সাথে রাজশাহী। তুমিও যাবে। রাহি, তুমি ঘুরে আসলে ভালো লাগবে। মিসেস চৌধুরী বললেন, হ্যাঁ তিন্নি, ভালো কথা বলেছে নির্ঝর। আমিও তাই চাই। তোর ভালো লাগবে ঘুরে এলে। তিন্নির যদিও মন নেই, তবে সবার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। আজকের দিনটা মিসেস চৌধুরী সব গুছিয়ে নেওয়ার কাজে লেগে থাকে। নির্ঝরকে এই দেবে তাই দেবে, সব কিছু। ওদিকে তৌফিক হাসান এবং রাবেয়া বেগমও এসেছে। সেই যে ছায়াকে দেখে গেছিল, আর তো দেখা হয়নি। আর এখন নির্ঝর ছায়াকে নিয়ে ছায়াদের বাড়িতে গেলে অনেক ঘুরলি হয়ে যাবে। ছায়ার শরীরও তেমন ভালো না। এমনি সে জার্নি করতে চায় না, তাই তারাই চলে এসেছে। দিনটা বেশ ব্যস্ত কাটে। সকাল 6টায় গাড়ি ওদের। আকাশ আগেই আসবে, কারণ ওর বাসা নির্ঝরের বাসা থেকে পেছনে। আকাশ গাড়ি নিয়ে সকাল 6টায় চলে আসে। নির্ঝর, ছায়া, তিন্নি, রাহি সবাই রেডি। যদিও রাহি কাল ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু সকালে সে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। রাহি বাচ্চা, যদিও সবাই তাকে মানিয়ে রাখতে চেষ্টা করছে, কিন্তু রাহির একটাই প্রশ্ন ঘুরে ফিরে, বাবা কোথায়, বাবা আসে না কেন? এই প্রশ্নগুলো তিন্নিকে কষ্ট দেয় বেশি। ছায়া, তিন্নি সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে চলে এসেছে। পেছনে আকাশ, তিন্নি আর রাহি বসেছে। সামনে নির্ঝর ড্রাইভ করবে, আর ছায়া পাশে বসে আছে। ছায়া জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। গাড়িটা এসি গাড়ি, কিন্তু ছায়ার যে বন্ধ অবস্থায় থাকতে সমস্যা হয়। ওর মনে হয় ওকে কেউ আটকে রেখেছে। জার্নির পথে সে আটকা জায়গায় থাকতে মোটেই পারে না। এই জন্য গাড়ির এসি অফ করে জানলা খুলে দেওয়া হয়েছে। রাহি ঘুমিয়ে আছে। আকাশ বলে, তিন্নি, তুমি রাহিকে আমার কোলে দাও। আপনি পারবেন? হ্যাঁ পারবো, সমস্যা নেই। তিন্নি রাহিকে আকাশের কোলে দিয়ে দেয়। আকাশ খুব সুন্দর করে রাহিকে কোলে নেয়, যাতে সমস্যা না হয়। রাহিকে কোলে নিয়ে শুইয়ে দেয়। তিন্নি একটু অবাক হয়। এভাবে আদনান কখনো রাহিকে কোলে নেয়নি। আসলে আদনানের কখনো পছন্দই ছিল না বাইরে গিয়ে রাহির যত্ন নেওয়া। মেয়েটাকে তিন্নি বলতে গেলে একাই বড় করেছে। মা ছিল সাথে। তার উপর অয়ন, নির্ঝর, বেশি সমস্যা হয়নি ওর। ছায়া বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন জানি ঘুমিয়ে যায়। নির্ঝর তা খেয়াল করে। সকাল 8টা। বেশ অনেক দূর জার্নি করেছে তারা, কিন্তু এখনো কিছু খাওয়ার প্রয়োজন। তাই সবাই মিলে একটা হোটেলের সামনে গাড়ি থামায়। সেখানে গিয়ে সকালের নাস্তা করে নেয়। এরপর নাস্তা শেষ করে তারা আবার রওনা হয়। বেশ অনেকক্ষণ পর তারা চলে আসে তাদের আর্মি কোয়ার্টারে। এখানে সবার বাসা একই এরিয়ার ভেতর। আকাশ তার কোয়ার্টারে চলে যায়, আর নির্ঝর, ছায়া, তিন্নি, রাহি নির্ঝরের কোয়ার্টারে চলে যায়। বাসায় পৌঁছে ছায়া সোজা রুমে গিয়ে তিন্নি আর রাহির জন্য রুম ক্লিন করে দেয়। বিষয়টা নির্ঝরের বেশ ভালো লাগে। তার স্ত্রী সবার জন্য সমান দায়িত্ব পালন করছে। এর থেকে সৌভাগ্য কিছুই হতে পারে না। আপু, আপনি এবার ভেতরে যান। ছায়া, আমিই করে নিতাম। আরে সমস্যা নেই, জার্নি করেছেন, তুমিও তো জার্নি করলে, অসুস্থ হয়ে যাও। সমস্যা নেই আপু। তিন্নি রাহিকে নিয়ে রুমে চলে যায়। রাহির জামা পাল্টে ওকে ক্লিন করে নিজেও ফ্রেশ হয়ে নেয়। ছায়া জামা ছেড়ে গোসল করে নেয়। আয়নার সামনে এসে ভেজা চুলগুলো আঁচড়ায় নিচ্ছিল, এমন সময় কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে যে কে তা ছায়া ভালো করেই জানে, তাই কোনো কথা না বলে নিজের কাজ করে যায়। জান, এই গোসল করার পর এত মিষ্টি ঘ্রাণ কেন বেরোয় তোমার থেকে? শুধু গোসল করলেই হয়? এমনি হয় না? হয়, সব সময় হয়। কথাটা বলে নির্ঝর ছায়াকে আরও জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের হাতে হাত রেখে বলে, আমাদের সময়টা সুন্দর ছিল বলেন? নির্ঝর মাথা উঠিয়ে বলে, মোটেই না। তোমার অসুস্থতার সময়গুলো আমাকে ভীষণ জ্বালিয়েছে। ছায়া মৃদু হাসে, ঠিক আছে, বুঝলাম।
বুঝোনি কিছুই, বুঝো না। কি বুঝি না? বুঝাই বলেন। নির্ঝর ছায়াকে আরেকটু জড়িয়ে ধরে। আমার ঘুম আসছে ছায়া, চলো একটু ঘুমিয়ে নিই। দুপুরে রান্না করতে হবে না? আপু রাহি খাবে কি? আজ অর্ডার করা যাবে। এমনিতেও এতদিন বাড়িতে নেই, ফ্রিজে কিছুই নেই। কাল কাজের মহিলা এসে সব ক্লিন করে দেবে। তুমি প্লিজ এইসব নিজে করতে যেও না। ঠিক আছে, তাই হবে। দুপুরে নির্ঝর খাবার অর্ডার করে, সেটাই খায় ওরা। খাওয়া শেষে প্লেটগুলো ছায়া ধুতে যায়, কিন্তু তিন্নি এবার ছায়াকে ধমক দেয়। তুমি এখনো সুস্থ নও, এবার আমাকে দাও, আমি এইটুকু করব। আরে আপু, তুমি বেশি কথা বলো না, যাও দেখো রাহিকে নিয়ে টিভি দেখো। ছায়া তিন্নির ধমক খেয়ে রাহিকে নিয়ে টিভির সামনে বসে। দুজনের বয়স এক নয়, কিন্তু টিভিতে তারা একই জিনিস দেখে, তা হলো কার্টুন। দুজনে বসে কার্টুন চালিয়ে সেটা উপভোগ করছে। তিন্নি রান্নাঘর থেকে এই দৃশ্য দেখে হাসে। কি নিষ্পাপ, অদ্ভুত মায়া আছে ছায়ার মাঝে। মেয়েটা বড্ড ছেলে মানুষ, আবার আসল জায়গায় ঠিক সব দায়িত্ব নেয়। এই রকম একটা ভাইয়ের বউ চেয়েছিল তাদের পরিবার। নির্ঝর ছোট থেকে একটু গম্ভীর প্রকৃতির মানুষ। তার ব্যবহার সবার থেকে সাথেই রুড। রুড বললে ভুল হবে, তেমন কথা বলতে চাইতো না, এইটাই আর কি। তাছাড়া আহামরি কোনো অসম্মান সে মানুষকে করেনি কখনো। এই যে কথা বলতে না চাওয়া রসকসহীন মানুষ, এর তো বিয়ের পর বউ এর সাথেও কেমন করবে, তাই তো ভাবত সবাই। তবে নির্ঝরের মতো মানুষও যে বউকে এত উজাড় করে ভালোবাসতে পারে, এটা নিছক চোখের শান্তি। কথাগুলো ভাবছিল তিন্নি। সব কিছু ক্লিন করা শেষ, তবে রান্নাঘরে মুড়ি চানাচুরের প্যাকেট। ফ্রিজ খুলে দেখলো কিছু শসা, কেচাপ, টমেটো আছে। তিন্নির মাথায় মুড়ি মাখার বুদ্ধি এলো। যেই ভাবা সেই কাজ। তারা চারজন, তবে একজন তো দুধ ভাত, সেই মতো মুড়ি মেখে নিল। টিভির সামনে ছায়া আর রাহি বসেছিল। তিন্নি মুড়ি মাখা সামনে টেবিলে রেখে বলল, যাও ছায়া, ভাইকে ডেকে আনো। ও মা, তুমি মুড়ি মাখা করেছো? এখন বিকেল বিকেল সময়, আজ একটু গল্প করা যাবে। ছায়া উঠে যায় নির্ঝরকে ডাকতে। রুমে নির্ঝর একাই ছিল। খাবার খেয়ে এসে উপরে চলে এসেছে। ছায়া দরজাটা ঠেলে রুমে ঢোকে, অবাক। তার মেজর টি শার্ট খুলে অন্য একটা টি শার্ট পরার জন্য অগ্রসর হচ্ছে। যদিও এটা তো ছায়ার কাছে নতুন কিছু নয়, তাও লজ্জায় সে লাল হয়ে গেছে। নিজের পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে নির্ঝর পেছনে তাকায়। তার লজ্জাবতীকে দাঁড়িয়ে লজ্জা পেতে দেখে নির্ঝর হাতে থাকা টি শার্টটা নিচে রেখে ওইভাবেই ছায়ার দিকে এগিয়ে আসে। ছায়া নির্ঝরের এগোনো দেখে এক পা করে পেছোতে থাকে। কিছু দূর গিয়ে ছায়া দেওয়ালে ঠেকে যায়। দেওয়ালে ঠেকে গেলে নির্ঝর ছায়াকে দুই হাতে আটকে ধরে। কি দেখছিলেন মিসেস চৌধুরী? কিছুই না। কিছু তো দেখছিলেন, কিন্তু সেটা কি? ছায়া এবার মাথা উঠে নির্ঝরের ঘাড়ে নিজের হাত রাখে। দুই হাতে নির্ঝরের ঘাড় পেঁচিয়ে বলে, আপনাকে দেখছিলাম। আমাকে? আমার স্বামী, আমি দেখব না তো কে দেখবে বলুন তো? ছায়ের এমন বোল্ড কথা শুনে নির্ঝর অবাক। তার সাথে থাকতে থাকতে তার বউটাও তার মতোই হয়ে যাচ্ছে। নির্ঝর আর কিছু না বলে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। ছায়াও নির্ঝরের গলাটা আরো শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর, আপু ডাকছে নিচে, আসুন মুড়ি খাবেন। কথাটা বলে ছায়া চলে যায়। নির্ঝর হাসে। কিছুক্ষণ পর নির্ঝরও নিচে চলে আসে। সবাই মিলে মুড়ি খায়, মুভি দেখে। বিকালটা তারা বাড়িতেই থাকে এবং অনেক মজা করে। সন্ধ্যার দিকে ছায়া চা বানায় সবার জন্য। নির্ঝর বাজার করতে গিয়েছিল। এখানে মঙ্গলবার বিকেলে একটা সুন্দর বাজার বসে, সেখানেই গিয়েছিল। নিজের হাতে বোন এবং বোনের মেয়ের জন্য বাজার করে আনে। তবে সব কিছু ছায়ার ধরা মানা। কাল হেল্পিং হ্যান্ড আসলে তারপর সব কিছু গুছিয়ে ওঠানো যাবে। তারপরেও কিছু জিনিস নষ্ট হয়ে যাবে, তাই ছায়া সেগুলো ঠিকঠাক করে রাখে।
রাতে ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। নির্ঝর রুমে এসে ল্যাপটপে কাজ করছে। ছায়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে। ছায়ার কাছে আসলে সুন্দর একটা ঘ্রাণ পায় নির্ঝর। ভালো লাগে, ভীষণ ভালো লাগে তার এই ঘ্রাণ। ছায়া নিজের ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই দেখতে পায় তার পরীক্ষার ডেট দিয়েছে। ছায়া দ্রুত তার বান্ধবীকে নক করে। ছায়াকে চিন্তিত দেখে নির্ঝর প্রশ্ন করে, কি হয়েছে? ও, আমার পরীক্ষা, আর মাত্র 1 মাস সময় আছে তার হাতে। ভালো কথা। আর কতকাল ফার্স্ট ইয়ারে থাকবে? হ্যাঁ, তাও ঠিক। মা বাবার সাথে সময় কাটানো যাবে। কতদিন? প্রায় 1 মাস। নির্ঝর এবার ল্যাপটপ রেখে ছায়ার দিকে তাকায়। কি? হ্যাঁ। না না, এটা তো হবে না। 1 মাস তোমাকে ছাড়া থাকা সম্ভব না। সম্ভব না বললে তো হবে না মেজর। আমার তো পরীক্ষা। আমি পাগল হয়ে যাব। হবেন না। তুমি জানো না। ছায়া নির্ঝরকে হঠাৎ করেই জড়িয়ে ধরে। নির্ঝর অবাক হয়ে যায়। এত ভালোবাসেন? ভীষণ। কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। নির্ঝর ছায়ার কোমর ধরে ওকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। হুম। কি হুঁ? তোমাকে ছাড়া কষ্ট হবে। আমারও। নির্ঝর ছায়াকে বিছানায় ফেলে নিজে ওপরে চলে আসে। ছায়াকে ভালোবাসার আবেশে আবদ্ধ করে নেয়। সকালে ছায়া উঠে ব্রেকফাস্ট তৈরি করে। নির্ঝর খেয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, পড়ালেখা করিও, এইসব কাজ করতে যেও না, ওই দিদি এসে সব করবে। ঠিক আছে। নির্ঝর চলে গেলে তিন্নি জিজ্ঞেস করে, কিসের পড়া ছায়া? ও, আপু আমার এক্সাম রুটিন দিয়েছে। ও, কবে থেকে? এই তো সামনের মাস থেকে। ও, তাহলে তো বেশি সময় নেই। ও, হয়ে যাবে আপু, চিন্তা নেই। কিছুক্ষণ পর বাসার কাজের মহিলা আসে। তিনি সব কাজ সেরে দিয়ে যায়। কালকের করা বাজারগুলো উঠিয়ে দিয়ে যায়। সব শেষ করে সে বাসায় চলে যায়। দুপুরে রান্না তিন্নি আর ছায়া মিলে করে। তবে অনেক দিন পর অফিস যাওয়ার কারণে নির্ঝরের চাপ বেশি, তাই সে দুপুরে খেতে আসতে পারেনি। ছায়া খাবার পাঠিয়ে দেয় এক আর্মি সোলজার দিয়ে। এরপর নিজের কিছু হালকা পাতলা পড়া করে ছায়া। বিকেলে একটু ঘুমিয়ে নেয়। তবে এখন বেশ ভালো মৌসুম, ঘুরতে বা হাঁটতে যাওয়ার মতো। তিন্নি ছায়ার রুমে এসে দেখে ছায়া জানলার দিকে তাকিয়ে আছে। কী রে ছায়া, একটু বাইরে যাবে নাকি? ও আপু, মনের কথাটা বললে। এখানেই হাঁটার জন্য একটা পার্ক আছে, বা পদ্মার পাড়। তুমি গেছো কখনো? না, তবে অ্যাডমিশন এক্সাম দেওয়ার সময় বাবা নিয়ে গেছিল। আচ্ছা, চলো তাহলে একটু হেঁটে আসি। দাঁড়াও, তোমার ভাইকে জিজ্ঞেস করি। আমি করছি, তুমি করলে না বলার সম্ভাবনা বেশি। কথাটা বলে তিন্নি নিঝরকে ফোন করলো। হ্যালো ভাই। হ্যাঁ আপু, বল। আমি রাহি আর ছায়াকে নিয়ে একটু হাঁটতে যাচ্ছি। চিনবে তো আপু? চিনবো, না চিনলে ম্যাপ আছে তো। কিন্তু ভেবে দেখো। দেখছি ভেবে। এত কথা বলিস, তুই বড় না আমি বড়? আপু, তুমিও না? তন্নি হাসে। বেশ অনেক দিন পর মেয়েটা হাসছে। যাচ্ছি, রাখছি ফোন। হুম, রাখো। ওদের উদ্দেশ্য সামনের পদ্মার পাড়, যে উদ্দেশ্যে সেই হাঁটা। রাহি অনেক মজা করছে। হাঁটতে হাঁটতে ওরা পদ্মের পাড়ে চলে আসে। সেখানে দাঁড়িয়ে ওপারে ইন্ডিয়া দেখা যায়। দেখো আপু, ওই যে সামনের নদী, ওপাশে যে রাস্তা আর গ্রাম দেখা যাচ্ছে, ওটা ইন্ডিয়া। হ্যাঁ রে ছায়া, দেখতে পাচ্ছি। দেখ, এই নদীতে চর পড়েছে। হ্যাঁ, ওখানে সবাই ছবি তুলতে যায়। এই নৌকাওয়ালা একেবারে লুটেপুটে নেয় টুরিস্টদের। আরে সমস্যা নেই, আমরা যাব দেখিস। নির্ঝরকে দেখলে ওরা ন্যায্য ভাড়াই নেবে। হ্যাঁ, তোমার ভাই তো আবার মেজর। কথাটা বলে দুজনেই শব্দ করে হাসে। তোমরা আমার নির্ঝরকে নিয়ে হাসাহাসি করছো? আমি বলে দেব বাড়ি গিয়ে। ও মা, সে কি কথা! দেখেছো ছায়া, মেয়ে আমার দল করে মামার। ছায়া হেসে খুন তিন্নির কথা শুনে। অদ্ভুত এক কথা বলেছে সে। সেখানে আরও ঝালমুড়ি ইত্যাদি খাবার উঠেছে। চলো আপু, ওইসব ট্রাই করি। হ্যাঁ চল। ওরা ঝালমুড়ি চটপটি সব খাওয়া শুরু করে এমন সময় পেছন থেকে কারোর কণ্ঠ ভেসে আসে। আমাদের রেখেই খাওয়া দাওয়া করে ফেলছেন? ছায়া পেছনে ফিরে দেখে মেজর আর আকাশ দুজন চলে এসেছে। তবে তাদের পোশাক ফর্মাল আছে। বাসা থেকে চেঞ্জ করে এসেছে হয়তো। আপনি কখন এলেন মেজর? ভাইয়া ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মিসেস ছায়া, আপনি আমাদের দেখে খুশি হননি? আরে ভাইয়া, এটা কী রকম কথা? আপনাদের যে কাজ দেখি, সময়ই তো নেই আপনাদের। তাই তো বললাম। নির্ঝর, তুমি কি ছায়াকে একটুও সময় দাও না? এটা তো ঠিক না। এটা কীরকম কথা? ওকে সময় দেই না তো? আমার সারা দিন সারা রাত কাজ বাদে সময় কে পায়? কাজ বাদে, বুঝেছেন ভাইয়া? এই তো কথার মাঝেই ধরা খেয়ে যাও নির্ঝর। আরে আরে, তোমরা দুজনে মিলে আমার ভাইটাকে অমন জাপটে ধরছো কেন? আহারে বেচারা ভাই আমার। তুমিই বলো আপু। তাই তো, মেজররা ব্যস্ত থাকে, কর্নেলরা চাপ দেয় জন্য। তাই ছায়া, তুমি আগে তোমার ভাইকে শিক্ষা দাও। এই একটাই কিন্তু একেবারে ঠিক না। তিন্নি, তুমি ঘুরিয়ে বিষয়টা আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। থাক, চাপাচাপি আর করলাম না। আপনারা যখন এসেছেন তখন চলুন। এখনো প্রায় 2 ঘন্টা আলো থাকবে। আমরা ওই চরে যাই নৌকা করে। আরে, নৌকা করে রিক্স হয়ে যাবে না? আরে নির্ঝর, কিছু হবে না। নদীর গভীরতা হারিয়েছে, দেখিস না? চর পড়ে গেছে। হ্যাঁ, তাও ঠিক। তাহলে চলুন ম্যাডাম, নিয়ে যাই চরে। নির্ঝর আর আকাশ মিলে নৌকা ঠিক করে। ওরা সবাই নৌকাতে করে চরে যায়। চরটা দূর থেকে বেশ সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আসলে অতটাও সুন্দর নয়। বালিটা সাদা, ওপারে দেখা যায় ইন্ডিয়া, বেশ কাছ থেকে দেখা যায়। ছায়া, তিন্নি, রাহি, আকাশ, নির্ঝর অনেক মজা করে সেখানে। চরের একপাশে পা ভিজিয়ে রেখেছে তিন্নি। আকাশ এগিয়ে গিয়ে বলে, একটা ছবি তুলে দিই? তিন্নি পাশ ফিরে বলে, হ্যাঁ দিন। আকাশ তিন্নিকে ছবি তুলে দেয়। তিন্নি যেন তার সব পুরাতন কথা ভুলতে চাইছে, যেন নতুন করে বাঁচতে চাইছে, তার ভেতরের কষ্টগুলো মুছতে চাইছে। আকাশের সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের হলেও তিন্নি আদনানকে ভালোবেসেছে স্বামী হিসেবে। হ্যাঁ, যদি আদনান মাঝে না আসতো তবে হয়তো আকাশই তার স্বামী হতো। আফসোস হয় আগের কথা ভেবে, তবে জীবনে তাকে নতুন একটা সুযোগ দিয়েছে, এটা সে হারাতে চায় না। রাহির জুতো খুলে গেছে। রাহি তাই দৌড়ে তিন্নির কাছে যাবে, এমন সময় ছায়া আটকে নেয় রাহিকে। মাম্মা, কোথায় যাচ্ছ? নতুন মামি, জুতো খুলে গেছে, আম্মুর কাছে যাচ্ছি, আম্মু ঠিক করে দেবে। আমি দিচ্ছি মা, দেখো না, আম্মু একটু ব্যস্ত আছে। কই, আম্মু কি ব্যস্ত? ঠিক তা নয়, তবে আকাশ আঙ্কেল আম্মুকে ছবি তুলে দিচ্ছে, তাই না? ও হ্যাঁ, তাহলে তুমিই ঠিক করে দাও। ছায়া রাহির জুতো ঠিক করে দেয়। রাহি আবার খেলা শুরু করে। নির্ঝর আর ছায়া দাঁড়িয়ে তিন্নিকে হাসতে দেখছে। কতদিন পর আপু হাসছে বলুন? আমিও চাই আমার বোনটা এভাবেই হাসুক। মেজর, আকাশ ভাইয়ার ওয়াইফ নেই? ছিল। ছিল মানে? আসলে আকাশ ভাইয়ার আপুকে অনেক ভালোবাসতো, ভার্সিটি লাইফ থেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু কখনো বলেছিল না। আপুর মনে কখনো প্রেম করার কোনো আকাঙ্ক্ষা ছিল না। তাই মা যখন আদনানের সঙ্গে বিয়ে ঠিক করে আপু রাজি হয়ে যায়। আকাশ ভাইয়া তখন জানতো না আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। আমিও ব্যস্ত ছিলাম, এইসব কথা বলা হয়নি। বিয়ে ঠিক হবার পর আদনানের সঙ্গে আপুর 2-1 দিন কথা বলে। এতেই আপু একটু দুর্বল হয়ে পড়ে। তাই আর বিয়েটা হবার কোনো বাধা ছিল না। এদিকে আকাশ ভাইয়াও কোনো খোঁজ রাখেনি আপুর। উনি তখন দেশের বাইরে ছিলেন। ভেবেছিলেন দেশে এসে আপুকে বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু এর আগেই বিয়ের দিন ঠিক হয়ে আমি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য কল করি। সেদিন বুঝতে পেরেছিলাম আকাশ ভাইয়া কষ্ট পেয়েছে, কিন্তু কষ্ট পাওয়ার কারণটা ঠিক কী জানতাম না। ভাইয়াও বিয়েতে এসেছিল না, ভেবেছিলাম কাজ আছে, কিন্তু পরে ভাইয়ার ভীষণ বিষণ্ণতায় ভরা চেহারা দেখে বুঝতে পারি ভাইয়া কেমন ডিপ্রেশনে চলে যায়। উনি এর জন্য মেন্টাল কেয়ার নেয়। ওনার মা এসব সহ্য করতে না পেরে জোর করে ওনাকে বিয়ে দেয়। কিন্তু কপাল সবার সবসময় ভালো হয় না। ওনার স্ত্রী এর আগে একটা রিলেশন ছিল, একজন কর্নেলকে। ওই বেকল মহিলা রিজেক্ট করে। ঠিক রিজেক্ট না, বলতে পারো আগেরও ওই প্রেমিককে ভীষণ ভালোবাসতো। মা বাবা জোর করে বিয়ে দেয়, তাই বিয়ের দিনই ভাইকে বলে সে অন্য কাউকে ভালোবাসে। এরপরও ভাইয়া চেয়েছিল সংসার করতে, কিন্তু মেয়েটা বেশ কিছুদিন পর ভাইয়াকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে ভাইয়া একা। এরপর সে জানতে পারে আদনানের ঘটনা, আর তখনই আমাকে সবটা খুলে বলে।
আপুর ক্ষত এখানে এখনো তাজা, তাই আমি ভাইয়াকে সময় দিতে বলি আপুকে। আর এই জন্যই আমি আপুকে এখানে নিয়ে এসেছি। ভাইয়ার সঙ্গে সময় কাটালে আপু ভালো থাকে, খুশি থাকে, আমি দেখেছি। ভাইয়াও আপুকে এখনো পাগলের মতো ভালোবাসে, কিন্তু আপুকে কিছু সোজাসুজি এখন এই মুহূর্তে বলা যাবে না। বুঝলাম। কি বুঝলেন ম্যাডাম? এই যে কখনো কাউকে ভালোবাসলে তাকে দ্রুত বলে দিতে হয়, নাহলে পরে গিয়ে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, বিষয়টা কিছুটা সেই রকম। আচ্ছা মেজর, তাহলে আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো তুমি ছায়া। হয়নি। সংজ্ঞা বলতে বলেছি, এক কথায় উত্তর হলে সেটা আমি কি? কিন্তু সংজ্ঞা কি? ২ কাপ চা, তোমার আর আমার, সুখ দুঃখ, ব্যাস এতটুকুই। ছায়া নির্ঝরের হাত জড়িয়ে বলে, ইস কত রোম্যান্টিক। নির্ঝর ছায়ার এমন কথা শুনে হাসে। বউটা তার আসলেই বাচ্চা। চলবে।